Bono Bonoya, welcome to our channel BTS Sweet Family with Saiborna and welcome to the next episode of Bangtan Family. কারণ আজকে বাংতান ফ্যামিলিতে খুব ইন্টারেস্টিং একটা জিনিস হতে যাচ্ছে। আজকে আমাদের তে আর জাঙ্কুকের ফার্স্ট নাইট, যেটাকে বাংলা ভাষায় বাসররাত বলতে পারো। তো আমাদের তে আর জাঙ্কুকের বিয়ে হয়ে গেছে ফাইনালি। তো তাদের বাসররাত এসব দেখার আগে আমরা তোমাদেরকে জানাইতে চাই যে আমাদের সেলিনা গোমেজ জাস্টিন বিবারের সাথে তাদের বাসায় ঝগড়া করতেছে রাত 12টায়। তুমি এমন লোক তুমি, হ্যাঁ আমি বুঝি না, শ্বশুর শাশুড়ি আসছে তুমি এখন পর্যন্ত দেখা করো না, বিয়ে বাড়িতেও তুমি কথা বললা না। আরে শোনো, এখন বিয়ের মৌসুম চলতেছে, আমি একমাত্র মামা, আমার অনেক কাজ আছে, আমি কালকে দেখা করে নিব। কালকে দেখা করবা? তোমার মার সাথে তো 5 মিনিট পরে দেখা করলেই তোমার আগুন তেলে বেগুনে জ্বলে যাও তুমি। আর আমার বাপ মার সাথে দেখা করলা না, সমস্যা নাই, যখন দেখা হবে না তখন এগুলোর উত্তর দিও তুমি। তুমি মানে ভুলে গেছো যে আমার বাপ মা কেমন এডুকেটেড পার্সন। অনেক এডুকেটেড পার্সন। এটা আমি আর কি তোমার সাথে যখন প্রেম করছি তখনই তো বুঝে গেছি কেমন এডুকেটেড পার্সন। আচ্ছা যাই হোক, কালকে দেখা করবে, এখন আমার মাথাটা খায়ও না, ঠিক আছে? ওই বাসায় যাইতে হবে, বউ বরণ করতে হবে, রেডি হও। হ্যাঁ রেডি তো হবই, তোমাদের বংশের চামচামি করার জন্যই তো আমাকে নিয়ে আসছো। আমি দেখি বুঝছো, এত অপমান সহ্য করার পরেও এইসব ফাংশনগুলো অ্যাটেন্ড করি। আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো জীবনও এগুলো অ্যাটেন্ড করতো না, বুঝছো, করতো না। ঠিকই বলছো, অন্য কোনো মেয়ে থাকলে অ্যাটেন্ড করতো না। তুমি তো মহিলা, বুড়া বেটি, বয়স তো আর কম না, তাই না? একটা জিনিস আফসোস লাগে যে আমার সুগার চেহারাটা তোমার মতোই গোলগাল, আমার মতো হয়তো ভালোই হইতো। চেহারা না, আমার সুগার চরিত্রও আমার মতো। ভাগ্য ভালো যে তোমাদের মতো হয় নাই। তোমাদের মতো হলে যে জাঙ্কুক ওরা যা করছে, জিমিন ওরা যা করছে, ওগুলাই করে বেড়াইতো। দেখো, আমার মানুষের নাম এত গেলে না করতে ভালো লাগে না। আমার আব্বা আম্মার কাছে গিয়ে সরি চাবা। আচ্ছা বাবা, সরিও চানবো, চানবো মানে চাবো, আর তোমার বাপের দাড়িও টানবো। খুশি? এখন তাড়াতাড়ি দয়া করে রেডি হন, আমি একটু যাচ্ছি ওই বাসায়। তো আমাদের জাস্টিন আগেই চলে গেছে, কারণ বরযাত্রী গাড়ি চলে আসবে, বেশি দূর তো না। আর এইদিকে আমাদের সেলিনা গোমেজ রেডি হচ্ছিল। অবশ্য আমাদের সেলিনা গোমেজ আম্মু বসছে, তাদের দেখার জন্য এক্সাইটেড। তোমরা রেডি হচ্ছিল আর বকবক করতেছিল। কি আমি কি বলবো, এত ছেলে আমার পিছে লাগছিল। কোন দুঃখে যে আমি চিকনা মদনটাকে হ্যাঁ বলছিলাম, এখন বুঝতেছি হারে হারে আমার আব্বু আম্মু ঠিকই বলে। পয়সাই দেখা উচিত ছিল, ওনাইদেরও তো পয়সা আছে, তাও আরো পয়সা দেখা উচিত ছিল। কি ব্যাপার আমার মা, আমার মেয়ে, আমার সোনা, আমার গর্ভধারিণী মা। কি বলো তুমি এগুলো? গর্ভধারিণী মা নিজের মেয়েকে কোনোদিন এগুলো বলে নাকি? হ্যাঁ উফ, কি বলবো আব্বু, তোমরা তো কিছুই জানো না এই ভাষা আমার উপরে কত অত্যাচার হয়। এই যে এখন যাবো বউ বরণ করতে। ঠিক আছে, সমস্যা নাই, সবাইকে টাইট দেওয়ার জন্য রেখা চলে এসেছে। কি টাইট দিবা তুমি আম্মু? আমাকে একটু বলো তো, আমার শুনেই যেন ভিতর থেকে কেমন একটা ভালো লাগা কাজ করতেছে। তোমরা দুজন করে প্ল্যান করে আসছো? আমি এসব প্ল্যান করি না, এসব প্ল্যানের সব কূটনীতি সব নারীরাই করে। हम तो सुल्तान हैं, शहंशाह है, और लाइन जहाँ से शुरू होते हैं वहाँ पर ही हमारे लाइन खत्म होते हैं। সবার এক এক করে ক্লাস নেবে রেখা। তোমার বাবারও ক্লাস নেবে, তোমার জামাইয়েরও, আর তোমার ছেলের বউ তাকেও ক্লাস নিব। তাকু মানে তাহলে যাবো। তুমি তাহলে আরো কয়েকদিন থাকো, এদের সবার উপর থেকে চুনচুনকে বদলা নিতে হবে। জানো না এরা আমার সাথে কত অত্যাচার করছে। বিয়েটা পার হইতে দাও আম্মু, কথা দাও তুমি তোমার মেয়ের প্রতিশোধ নিবে, প্লিজ কথা দাও। অবশ্যই প্রতিশোধ, সুগার বউয়ের উপর সেই অত্যাচারগুলো করবো যেগুলো আমার মেয়ের উপর করা হয়েছে। रिश्ते में तो हब तुम्हारे বাপ লাগতে হয়, ও নেই পতি লাগতে হয়। হ্যাঁ প্রতিশোধ নিও, কিন্তু একটা কথা বলি, এই প্রতিশোধে আমার নাম যেন রিভিল না হয়, কারণ আমি কারোর সাথে শত্রুতা আমি করতে চাই না। আমি অলওয়েজ ফিট একটা মেয়ে, আমি ছেলে, ঠিক আছে? এটা মনে রাখবা। তো আমাদের মানে কি বলবো, এরা তো এদিকে মানে আমার হাসতেছে, আমার ওদের নামই ভুলে যাচ্ছি। তো অন্যদিকে আমাদের তে তো বাসা থেকে বের হয়ে গেছে, কিন্তু আমাদের ইয়ঞ্জুন কি বলবো, মেয়েটা আমার চলে গেল একটু আগে গাড়ির মধ্যে উঠে জাঙ্কুকের সাথে কটকটিয়ালার সাথে বসে একে অন্যের হয়ে গেল। আমি কি বলবো, আমার মাথাটা যে এত ব্যথা করতেছে, আমার কান্না বের হইতেছে, আমার বুকটা খালি খালি, আমার ঘরটা খালি খালি, আমার মনটা খালি খালি, আমার দুয়ার খালি খালি, আমার রুমগুলো খালি খালি, আমার বেলকনি খালি খালি, আমার বাথরুম খালি খালি লাগতেছে। আমার দম আটকে যাইতেছে, আমার এত কষ্ট হচ্ছে।
বৌমা সরি, রুমের মধ্যে চলে আসলাম। আসলে আমার ব্যথাটা একটু মাথা করতেছে, আমার মাথাটা দিয়ে একটু তেলটা একটু টিপে দাও তো, খুব অশান্তি লাগতেছে, অনেক ধকল গেছে। রণবীর সিং, মাথাটা ব্যথা করতেছে আর তেল দিয়ে মাথা টিপে দেওয়ার কথা? তুমি কি ভুলভাল কথা বলো? তোমার জন্য মান-ইজ্জত নষ্ট হয়, এত স্ট্যাটাস নিয়ে ঘুরি রাস্তাঘাটে, আবল তাবল কথা বলে একদম মান-ইজ্জত শেষ। বাবা, আপনি তো জানেনই আমার কি একটা পরিস্থিতি, আমার একটা মাত্র মেয়ের বিয়ে দিছি, খুব খারাপ লাগতেছে আমার মেয়েটার জন্য, আমার কলেজাটা ফেটে যাইতেছে। আমি আপনার মাথাটা কালকে সকালে টিপে দিই, নাহলে আপনি আমার ছেলেকে বলেন না, এখন আমার মন মানসিকতা ঠিক নেই। বাহ, হোয়াট আ কোইন্সিডেন্স। কানতে মন চাইতেছে, কি আর বলবো ইয়ঞ্জুন, জুন মাসে তোমাকে খাবো চুন। তুমি এটা কিভাবে বলতে পারলা? আসছি 2 দিনের জন্য, কোথায় হাত পা মাথা সব টিপে দিবা না? তুমি তোমার তোমার কেন? আমি আমার ছেলেকে বিয়ে দিই, একমাত্র ছেলে, বছরে তো একবারও দেখা হয় না আমার ছেলের সাথে। আম্মু, ছেলে আর মেয়ের মধ্যে তফাৎ আছে, ছেলে কখনো পর হয় না যত দূরেই যাক না কেন, কিন্তু একটা মার কাছে তার মেয়ে অনেক মূল্যবান। আপনার তো মেয়ে নেই। হ্যাঁ, আমার মেয়ে নেই, আমার বেটা আছে। আমার ছেলেকে তো জাদু করেছো, দেখাই তো হয় না, 5 6 7 বছরে গিয়ে একবার আমি আমার ছেলেকে দেখতে পারি। কেন, আমার সাথে থাকতে পারত না? না, বোনের সাথেই থাকবে। আরে রে রে রে, আমার ঘুরতেছে পাখাটা, মাথার উপর পাখাটা। আচ্ছা, যেটা বলি, আমার তেলে এখন মাথাটা জলদি জলদি টিপে দাও, আমার কিন্তু ব্যথায় মাথায় একেবারে অসহ্য লাগতেছে, আমার বলতে পারতেছি না। উফ, তোমার জন্য রণবীর সিং, তোমার জন্য রণবীর সিং কি বলবো, এই একটা পাগলা ছিল রণবীর কাপুর, ওই কাপড়ের ছাড়ছি, কাপড়ে ধরে সিং দিয়ে ধরছি, সিং আরেক পাগলা। কি যে বলবো, আমার জীবনটা তো বদনা হয়ে গেছে। কপাল ভালো আমার ছেলেটা আমার মতো হয়েছে, তোমার মতো সিট খারাপ না, ওর সিট ভালোই আছে, অবশ্য ডাবল সিট, না হলে কি ইয়ঞ্জনের মতো এরকম ডাবল মাইন্ডেড মেয়েকে বসতে দিত নাকি? মেয়ে কি মহিলা, বুড়ি? দাও মাথা টিপে। কিছু মনে হয় উপায় নেই। আপনারা আমার সিচুয়েশনটা বুঝলেন না? আচ্ছা ঠিক আছে, দিতেছি টিপে মাথা, আরো 10 আঙ্গুল নিচে টিপে দেই গলাটা, তাহলে খুশি হবে বুড়া কোথাকার। তো আমাদের ইয়ঞ্জন তো এখানে তার শ্বশুর, মানে সবার শ্বশুর শাশুড়ির সাথে সবার কোনো না কোনো জায়গায় কানেকশন আছে। আচ্ছা যাই হোক, এবার অন্যদিকে আমাদের তেজ আঙ্কুল সবাই মিলে তো বরযাত্রী করে গাড়িতে করে গেল, যাওয়ার পর গাড়ি থেকে সবাই নামছে, কিন্তু আমাদের তে আর জাঙ্কুক গাড়ি থেকে নামলো না। এটা দেখে আমাদের সুগা জাঙ্কুক কি বলে দেখি। কি রে জাঙ্কুক, সমস্যা কি? গাড়ি থেকে নামতেছিস না কেন তোরা? সবাই নামে গেছে, নাম। আরে ভাইয়া, নামবো কিভাবে? আমি তো জানালার পাশে বসছি আর আমার পাশে জাঙ্কুক বসছে, ও না বের হলে তো আমি নামতে পারবো না। ও তো সরতেছে না, নড়তেছে না, পাথরের মতো বসে আছে। দেখো তো তোমার বন্ধু, কিছু বলো, সরতেছে না, আমাকে ঠাসা দিয়ে বসে আছে। আরে জাঙ্কুক রে বেহায়া, এই শোন, তোর তো বউ হয়েই গেছে তাই না? এখন কি গাড়ির মধ্যে নাম, গাড়ি থেকে নাম। আর তুই ভাবে আটকায় ধরে রাখছিস কিসের জন্য? সবাই তাকায় এসে অপেক্ষা করতেছে। আরে দোস্ত, বুঝুস না কেন? কতখানি রাস্তা আসছে বলতো? 5 মিনিট, গাড়িটা মাত্রই থামছে, এখন নামতে গেলে তো বমি হবে, মাথা ঘুরে পড়ে যাবে, এর জন্য বলছি 5টা মিনিট রেস্ট নেওয়ার জন্য। তোরা এটা বুঝবি না? বুঝলাম না কোনো। একটু নেক, বউটা একটু রেস্ট নেক, তারপর নামবে। হায় রে আল্লাহ রে, আমরা নামলাম, ভাবি নামলো, ভাইয়া নামলো, তোর আপন ছোট বোন নামলো, তাতে তোর মনে হইলো না যে এই যে এতখানি 5 মিনিটের রাস্তা জার্নিং করে আসছি, আমরা সাথে সাথে নামলে বমি হবে? এত কাহিনী না করে নাম তাড়াতাড়ি, বুঝছিস? নাম। তো আমাদের জাঙ্কুক সবার জোড়াজুড়িতে আর না পেরে সে গাড়ি থেকে তো নামলো, কিন্তু যেই না আমাদের তে গাড়ি থেকে নামতে ধরবে, আমাদের ওয়াইন কেন জানি আটকাই দিল। দেখি ওয়াইন কি বলে। আরে তে ননদিনী, যা আমার যা, দাঁড়াও, এত তাড়াহুড়া কিসের? হ্যাঁ, একটা নিয়ম আছে, গাড়ি থেকে বউকে প্রথম দুলাভাইদের নামাইতে হয়, তো হিসাব মতো তো দুলাভাই এই বাড়ির সুগা ভাইয়া, তো আমি চাই সুগা তোমাকে কোলে করে নামান। এটা হচ্ছে রীতি, এটা হচ্ছে রিচুয়াল, তাই না আম্মু বলেন? হ্যাঁ, আমার সময়ও তো আরেমের কোন দুলাভাই জানি ভুটকা নাক মোটা, আমাকে যখন কোলে নিয়েছিল নাকটা দেখছি, খুব ভয় পেয়েছি। আরে যাই হোক, যাও আব্বা, যাও সুগা। ও, আমি নামাবো? ওয়াও, সুমন্দির বউকে নামানোর মজাই আলাদা। বোনটা আপাতত একটু দূরেই রাখলাম। তো ঠিক আছে, যাই, তেকে নামাই নিয়ে এসে, পাতলাই আছে। তো আমাদের সুগা গাড়ির সামনে গেল, গিয়ে তেকে নামাবে, এমন সময় আমাদের জিমিন সুগার হাতের যে বাটনটা আছে, সে মানে হাতের যে হাতার মধ্যে যে একটা বাটন থাকে, সেটা ধরে টান দিল। এই সুগা, এই বিলের বাচ্চা, তুই কিসের জন্য নামাইতেছিস? তুই আপুর জন্য, তোর স্বামী আছে না, মানে তুই আপুর জন্য, আমার ভাই আছে না, আমার ভাই নামাবে, তুই নামাইতেছিস কিসের জন্য? এইদিকে পিছা পিছা, তুই 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 নিবি না, ধরবি না তুই তে আপুকে, সর এখান থেকে। আরে এটা বুঝছো না কেন? এটা তো নিয়ম, এখন তো দুলাভাই কেউ নাই, সবাই অলরেডি কমেন্ট করে ফেলছে, এটা আমার করতে হবে। বেবি, বুঝছো না কেন তুমি? তোর করতে হবে গোষ্ঠী, আমি পিন্ডি করতেছি, তুই শর্ত ধরবি না, আমার ভাই কোলে নেবে, তুই কিসের জন্য কোলে নিবি? আমাকে তো কোনোদিনই ভাব কোলে নিস, সাদা বিলে কোথাকার।
তোমাকে আমি কি করে নেব? তোমাকে কোলে নিলেই তো তুমি আমাকে চ্যাংমলা দাও, চিমটি মারো, এটা মারো, সেটা মারো। আচ্ছা, তোমাকে আমি পরে কোলে নেব। যাই, এখন নেই, কোলে নেই। তো আমাদের সুগা সামনে গেল আর আমাদের থেকে কোলে করে গাড়ি থেকে নামাবে, এমন সময় আমাদের জাংকুক সুগাকে আটকাই দিল। মানে কি অবস্থা, তোর বন্ধু হয় ভাই? এটা কেমন কথা? আমার বউ, নতুন বউ, আমি আমি আগে কোলে না নিয়ে তুই নিবি? এটা সম্ভব না। এই শোনো, সবাই ধরে নাও আমি হচ্ছে তের দুলাভাই, আপাতত তুই দুলাভাই, তার মানে তুই কোলে নিয়ে যাবি। জাংকুকা, একটু বোঝার ট্রাই কর। ও তো আমার, মানুষ দূরবীন দিয়ে দেখতেছে, তোরা এইসব কাহিনী করিস না। দেখো, আমি তো আমার বউকে নিতেছি, আমি কি মানুষের বউকে নিতেছি নাকি? আজব। আর কোলে করে নিয়ে দুলাভাইরে নিতে হবে মানে? দুলাভাই না থাকলে তখন কি করতো? আমি তেকে কোলে করে নিয়ে যাব, ওকে সাবধানে নিয়ে যাব। এমনিতে আমাদের উঠানে আজকে অনেক বেশি ময়লা টয়লা দেখতেছি। ওর দামি লেহেঙ্গা টেঙ্গা, ওর পাটা এগুলো ময়লা হয়ে যাবে। দরকার নেই, শর্ট দোস্ত শর্তি বহুত করছিস, আমারে করতে দে। আমি আর কি বলতে পারি ফুপু আম্মু, বলো তুমি এখন বলো। আমার কিছু বলার নেই, জাংকুক কাকে আমার কিছু বলার নেই। তোমরা যা পারো বলো, ওর সাথে তো আমি পারবো না, এটা তুমি 100% শিওর। তো আমাদের জাংকুক আর কারো কথা না শুনে, মানে আমাদের জিন কিছু বলতে চাচ্ছিল সেটা না শুনে আমাদের জাংকুক কি করলো, তেকে কোলে করে সবার সামনে নামাইলো। ইট ওয়াজ ভেরি রোমান্টিক সিন। তো নামানোর পর আমাদের তে আর জাংকুক মিলে আমাদের জিন আরেমের সামনে গেল এবং তাদেরকে সালাম করলো, মানে শ্বশুর শাশুড়িকে সালাম করলো এবং সবাই এক এক করে দোয়া দিচ্ছিল। দেখি জিন কি বলে। হ্যাঁ, কি বলবো, নাক কাটাইতে কাটাইতে আমার তো এখন নাকই নাই, এই জন্য নাক কাটানোর ভয় পাই না। এই জাংকুকটাকে একটু দেখা রাখিস রে মা, তুইও তো বাচ্চা মেয়ে, কি আর বলবো তোকে। তারপরেও তোর কথা তো একটু শোনে, যদি পারস ছেলেটাকে একটু মানুষ করিস, একটু বেহায়াগিরিটা ওর ফোল্ডারটা একটু কাইটা দিস। এই যে এলাকার মানুষগুলো দেখলো আমার যে কি কি কথা শোনাবে কালকে, এটা তো শুধু আমি, আমার মায়ের মন জানে। আর আমি দোয়া করে দাও মা, তোকে দোয়া করি, এই যে তুই আমার জীবনের মতো একটা মেয়ে। আর তোর স্বামীকে, মানে তোর জামাইকে একটু বলিস যেন একটু কাজকর্ম এখন থেকে করে, একটু যেন দায়িত্ববান হয়। খালি তো বিয়ে করলে হয় না, দায়িত্বও নিতে হয়। শোনো, আমি তোমাকে ভাবি হিসেবে না, একটা বোন হিসেবে দোয়া করে দিলাম। আর আমি তোমার যে কোনো হেল্প লাগে তুমি আমার কাছে এসে জিজ্ঞাসা করবা। যে কোনো কিছু, সংসারে অনেক কাজ কাজ করতে হয়, তো তুমি আমার কাছ থেকে হেল্প নিতে পারো। তোমাদের জন্য অনেক দোয়া রইল। আচ্ছা আচ্ছা, আমাকে সালাম করতে হবে না, তুই এখনো আমার ছোট্ট বোনটাই আছিস, ঠিক আছে? ওই ভাসুর টাসুর ওইসব আমি বুঝি না। আমি বড় ভাই, তুই আমার ছোট বোন, ব্যাস এটাই। ঠিক আছে, অনেক সুখী হবন। যা কিছু লাগবে ভাইয়ের মতো আগের মতো আবদার করবি। আমি আর কি বলবো, আমার সাথে তো তোর অনেক বিশাল বড় সম্পর্ক। এক তুই আমার বন্ধুর বউ, আর এক হচ্ছে আমি তোর ননদের স্বামী, আর ভাই তো আছেই। ভালোই, দোয়া করে দিলাম। সুগা বিলে একটু বেশি কথা বলে। শুনতে আপু কালকে সকাল সকাল আমার রুমে আসবে, দেখো গল্প করবো। জানোই তো কি গল্প করবো। আমাদের জিমিন দুষ্টামি করে এক কথাটা বলছি, কিছু মাইন্ড করো না। তো আমাদের জিমিন কি করলো, আমাদের তের কাছে আসলো এবং এসে কি যেন একটা বললো। সবাই অবাক দেখে কি বললো, শোনো আমি না ওই যে তোমাদের বিয়ের ওখানে যাওয়ার আগে না তোমাদের বাসা খুব সুন্দর করে সাজাইছি ফুল দিয়ে। কি সুন্দর ঘর, পুরো ফুলের গন্ধ, ফুল দিয়ে খাটটা পুরো একদম। আমি জানি যদিও আজকে তুই পড়াবি তে আপুকে, বাট তারপরে আমি সাজিয়েছি, একটা আমেজ আছে না, তো আমার জন্য টাকা দাও। ও চিমিন, এই জন্য আম্মু মনে হয় আমার বেগে 5 লাখ টাকা দিছিল, কারণ আম্মু জানতো এগুলো নাটক হবে এখানে। আচ্ছা নেও, 5 লাখ টাকা সাজাই দিছো, মহাভারত শুদ্ধ করে দিছো, নাও। এই দাঁড়াও, কিসের টাকা দিচ্ছ তুমি ফেচুন্নিকে? আমি শিওর এখানে 30,000 টাকারও ফুল ব্যবহার করে নাই। এক কাজ করো, তোমার টাকাটা তোমার ব্যাগে রাখো, আমি ফেচুন্নিকে 30 তো 35,000 টাকা দিয়ে দিই। যা, 5,000 টাকা তোর লাভ নেই। তুই যাওরা, তুই ছিলি যাওরা, আর তুই থাকবি যাওরা। তোর মতো মানুষ আমি দুই চোখে দেখতে পারি না, তুই আমার ভাই হইছিস। আল্লাহ কেন আমাকে পাঠাইছিল, বা আল্লাহ কেন তোকে পাঠাইছিল, এই সময় আমি মানবো না। আমার টাকা লাগবে, 5 লাখ বলছে, আমার 5 লাখ টাকাই লাগবে। ওফ জাংকুক, তুমি এমন করবো না, আমার কত কিউট ননদিনী, আমার বান্ধবী, আমার বোন, আমার কলিজা, আমার ভাইয়ের বউ, ভাবি। আমারও তো ভাবি হয় জিমিন। আচ্ছা যাই হোক, আমি তোমাকে টাকা দিতেছি জিমিন, এই নাও 5 লাখ টাকা। আর জাংকুক তুমিও দাও টাকা। ওকে বাবা, আমি আমার বোনের জন্য অলরেডি খামের ভিতরে 7 লাখ টাকা রেখেই দিয়েছিলাম, তুমি না দিলেও আমি দিতাম। বাপরে, বড় লোক মানুষ, কি আর বলবো। আচ্ছা নে, এই নে, এত কষ্ট করে সাজিয়েছিস, খালি দেখবো একটা ফুলেও যদি পোকা থাকে আর তোর ভাবির যদি অ্যালার্জি হয়, তোর খবর আছে। আমরা টাকা পাইছি সুগা, সুগা একটা টাকাও কিন্তু তোমাকে দিব না বলে দিলাম। আমাকে দেওয়া লাগবে না, তুমি তো উল্টা আমারই পকেট কাটো। সেটাই তো কথা। তো আমাদের জাংকুক কাটতে তাদের বাসর ঘরের জন্য তো টাকা দিল। তো তারা দুজন তাদের বাসর ঘরে ঢুকলো, আর ঢুকে দেখলো যে লিসা আর প্রিয়াঙ্কা অলরেডি সেই ঘরে। আরে প্রিয়াঙ্কা চোপড়া ভাবি, আরে না সরি বিয়ানি, আইসা পয়সা আসতে যে টাকা না হয়, বুঝে নাই। কি আর বলবো, সবসময় আবার পানের কৌটাটা হয় জিমিনের রুমে থাকে, নাহলে
বলে জাঙ্কুকের রুমে থাকে, যে লুকায় রাখি। আপনার মেয়ে আছে না, আলোয়া পাতাগুলো সব ফালায় দেয়, বলে বলে ক্যান্সার হবে। আরে নানি দাদি, তোমরা দুইজন এখনো যাও নাই? আসো, তোমাদেরকেও কোলে করে তোমাদের রুমে দিয়ে আসি, তাই না? অনেক রাত হয়ে গেছে, বুড়া মানুষ, এতক্ষণ যদি জায়গা থাকে সমস্যা না। আর ওইদিকে দেখা যায় দাদা দাদির জন্য অপেক্ষা করতেছে, নানা নানির জন্য অপেক্ষা করতেছে। যাও তোমরা যাও, একটু আমাকে শান্তি দাও, যাও প্লিজ। আরে চৌড়া, জামু পড়ে আইসি। আমি তো ভাবছি তোদের সাথে ঘুমাবো, আজকে গল্প করবো সারা রাত। গল্প কি রে, তুই ওইদিকে দিয়া ওই চিপা দিয়া খাটের চিপা দিয়ে বসে তেরে পড়াবি, আর এদিক দিয়ে আমরা পান খামু আর গল্প করবো দুইজন, তাই না বিয়ানি? ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি, ঘটনা এটা না, বুঝছো? আসলে তো হ্যান্ডসাম নাতি, তো এর জন্য তোমাদের হিংসা হইতেছে, তাই না? থাকো তোমরা আমার সাথে। তোর থেকে হাজার গুণ হ্যান্ডসাম ছিল তোর নানা, নিকের থেকেও। কি বলতেছেন? নিক হচ্ছে আমাদের এলাকার ওয়ান এন্ড অনলি বয়, ওকে তো সবাই এখনো পছন্দ করে। আমি যে প্রতিদিন কালো টিপ দিয়ে দিই যেন ওই বুড়া বয়সে কেউ ওকে না নিয়ে যায়। আর আপনি তুলনা করতেছেন আপনার স্বামী গঙ্গুর সাথে, আমার বড় বেশি সুন্দর। আরে বাপরে, ওকে ফাইন, তোমাদের বরকে তো তোমরা দেখছো কতটা সুন্দর, তাই না? তা আজকে যেহেতু তোমরা এখানে থাকবা, এক কাজ করি, আমি তেকে এই রুম থেকে ভাগায় দিই, বুঝছো? এক পাশে দাদি থাকবা, এক পাশে নানি থাকবে। এরপরে তোমরা কালকে সকালে চিন্তা করবা যে জাঙ্কুক বেশি সুন্দর না ওই গঙ্গ বুড়া না ওই নিক বুড়া বেশি সুন্দর, ঠিক আছে? কি করবা? তোর সাথে কি পারা যায় রে? ভাবছিলাম সারা রাত পান চাবাবো, তোর সাথে থাকলে আমার মাথার ব্যথা ধরে যাবে। এই লিসা বিয়ানি, আপনার থাকতে মন চায় আপনি থাকেন, আমি গেলাম। এসব অশালীল কথা আমি সহ্য করতে পারবো না। ওর বউকে পড়াবে না, কি করবে করো। আরে আপনি তো আমার মনে ভয় ঢুকে দিলেন, এই চৌড়ারে তো আমি বিশ্বাস করি না। এই তো উল্টা পাল্টা কথা, কি কি যে বলবে, কান আমার পুচ্ছে গেল। এমনি আমার কানে পচন ধরছে, গঙ্গুকে বসে হাড্ডি কোমর থেকে বের করে কানটা পরিষ্কার। সরি গঙ্গু। আচ্ছা নানি, আমার নানার শরীরে কত হাড্ডি যে তুমি বলে প্রতিদিন 2টা 3টা করে হাড্ডি নিয়ে বের হও, আবার কান খোঁচাও, দাঁত খোঁচাও। আদৌ কি বুড়ার কোনো হাড় হাড্ডি আছে? এটা তো মজা করি, হাড্ডি কি তাই বের করা যে হাড্ডি বের করলে কি বাঁচতো? সেটাই তো আমার কথা। গঙ্গ বিয়ায় যেভাবে শুকাচ্ছে, আমি তো ভাবছি হাড় হাড্ডি সব বের করে দিছেন, ভিতরে খোসা ছাড়া আর কিছু নেই। যাই হোক, আমার নিক এখনো স্মার্ট, এর জন্য কম বয়সী ছেলে বিয়ে করা ভালো, বুঝেন? আপনি তো বয়সের নিচে বিয়ে করার জন্য তো আরেমের মতো সুন্দর একটা ছেলে হইতে, বুঝতে হবে এটা আপনার। আচ্ছা যাই হোক, চলেন বিয়ানি, এই থাকুক এখানে, এর সাথে পারবো না আমরা। হ্যাঁ সেটাই তো, আসলে তোমরা একটু দেরি করে বোঝো। আচ্ছা যাই হোক, শোনো, তোমাদের ফোন নাম্বারটা আমার ফোনে সেভ করে দিয়ে যাও, এতদিন সেভ করি না। আমার কোনো সমস্যা হলে, কোনো কিছু সাজেশন লাগলে তোমাদেরকে আমি ফোন দিব, এসে ঠিক করে দিয়ে যাবা কিভাবে কি করতে হয়, মানে অঙ্ক টঙ্ক করাইতে হয়। তোমরাও তো ওই জামানা শিক্ষিত, তাই না? অঙ্কে খুব ভালো, পিএইচডি করা। ঠিক করে দিয়েছেন মানে কি বললি? এটা তুই জাঙ্কুক, তোর সমস্যা হবে ওটাই, আমরা ঠিক করে দিয়ে যাবো, তাই না? মানে কি ঠিক করবো বাবা গো, আমার মাথা, আমি গেলাম। থাক বিয়ানি, ওর সাথে আর কথা বললেন না, বুঝেন না? ওর সাথে পারবো না, ওর সাথে কেউ পারবে না দুনিয়ার। ও আলাদা একটা পিস। আমার তো অবাক লাগে, আমার আরেম কেমনে এমন একটা পোলা জন্ম দিল, আমার সাদা বেলটা আরেমটা। আরে হ্যাঁ, আরেম, আমার আব্বা সাদা বেলটা হয়েছে তো কি হয়েছে, আমার আম্মু সাদা বেলটা হয়েছে তো কি হয়েছে, আমার দাদা কি জিনিস সেটা কি আমার মনে নাই? আমি কি গ্রামগঞ্জে গিয়ে শুনি নাই দাদা কি কি করছে? সেই তুলনায় আমি জানকো কিছু করি। এখন যাও তো, আমার বউ ডিস্টার্ব হইতেছে। তোমাদের দুই বুড়ির জন্য আমার বউ দেখছো ঘেমে টেমে কি অবস্থা। যাওয়ার সময় একটা আঁচল দিয়ে মুখটা মুছাই দিয়ে যাও। আমি আঁচল দিয়ে মুখ মুছে দিয়ে যাবো না? যার ছেলে আপন হয় না, তার নাতিও কোনোদিন আপন হয় না। কি করছে রে, আঁচল দিয়ে মুখ মুছা? মানে ও আমার নাতনি, তুই আমার নাতি, যা সর মুছাই দিলাম, কি সমস্যা? তো আমাদের লিসা আসলেই তের মুখটা আঁচল দিয়ে মুছাই দিয়ে গেল, প্রিয়াঙ্কা মুছালো, বিকজ প্রিয়াঙ্কা অনেক ভালোবাসে। অন্যদিকে আমাদের জিমিন দেখলো সুগা তার রুমে আসেনি, তো আমাদের জিমিন সুগাকে ফোন দিল। হ্যালো সাদা বিলাই, কোথায় মরে পড়ে আসিস? কোথায় তোর ডেড বডিটা বল, আমি নিয়ে আসি তুলে। আমার রুমে আসিস নাই কেন? আরে তোমাদের বাসায় আছি, এই এগুলো একটু ঠিকঠাক করলাম কাজ টাজ, এখন গেস্ট রুমে অপেক্ষা করতেছি কখন আমার ফেভারিট সিরিয়ালটা শুরু হবে, ক্রাইম পেট্রোল, দেখে ঘুমাবো। ক্রাইম পেট্রোল তো বাবু আমার রুমে তো টিভি আছে, আমার রুমে এসে ক্রাইম পেট্রোল দেখো। না না, তোমার রুমে আমি আজকে যাব না, ভুলে গেছো? পরশুদিন কিন্তু তোমারও এক্সাম, এখন তুমি পড়ো, আমি পাহারা দিব। হ্যাঁ পড়বো, তুই তো সুন্দরী বউকে পড়ার জন্য থুইয়া যাবে, তুই আসবি না রুমে? তুই আসবি?
মনে নাই তোর পরশুদিন রাতের না কালকে রাতের কথা? জি ম্যাম, সব মনে আছে। এই জন্য তো আপনার রুমে আমি যাই নাই, যেন আর কোনো ভুলভ্রান্তি না হয়। আপনার পরীক্ষার টাইম, আপনি এখন ভালো করে পড়েন, আমি পাশের রুম থেকে শুনবো। সাউন্ড না পাইলে পিটান। এত পবিত্র হলি কবে রে তুই সাদা বিলাই? কালকে পর্যন্ত তো কিরিবিলিটি বুদ্ধি করে আমার জীবনটা নষ্ট করলি, আজকে আবার পবিত্র কিরি দেখাইতেছ? আয় আমার রুমে। আমি যাব না, আমি বলছি না তুমি অঙ্ক করো। আমি যদিও চাই গিয়ে আমি দেখবো তুমি কয়টা অঙ্ক করছো। যদি একটা ভুল করো আর না করছো, তোমার কিন্তু কপালে দুঃখ আছে। আচ্ছা বাবা, আসতো তুমি সহ অঙ্ক করি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু c স্কয়ার। জি না ম্যাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে। আমি পাশের রুমে আছি, আপনার রুম থেকে সব কথা শোনা যায়। আমি যদি পড়ার সাউন্ড না পাই আর অনলাইনে দেখি, তাহলে কিন্তু তোর খবর আছে বইলা দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি ভালোই আছো, আমার পড়া নিয়ে চিন্তা করতেছো। ঠিক আছে পড়ি, এমনি আমি সবকিছু পারি, প্লাস তো কনফার্ম। ঠিক আছে, তাহলে সুগা তো এদিক দিয়ে ডিক্লেয়ার দিয়ে দিল জিমিনকে। অন্যদিক দিয়ে আমাদের জাঙ্কু মানে একটু বাহির, মানে লিসা আর প্রিয়াঙ্কাকে বের করে দিছিল। বের করে সে আবার রুমের ভিতর ঢুকে দরজাটা লাগাইলো এবং তাকায় দেখলো আমাদের তে বিছানার উপরে বসে আছে। তো আমাদের তে বিছানা থেকে নেমে এসে জাঙ্কুককে সালাম করলো। হাউ সুইট! সালাম করার পর আমাদের জাঙ্কু, চির সুখী হও, এই জাঙ্কুক নামের স্বামী নিয়ে আজীবন সংসার করো, আর অন্য কোনো পুরুষের ছায়াও যদি তোমার আশেপাশে না আসে, দোয়া করি। আচ্ছা ঠিক আছে, দোয়া করো। আচ্ছা শোনো, তোমার লাগেজটা কোথায়? মানে রুমে দিয়ে যায় নাই? তুমি ওদেরকে বলো নাই দিয়ে যাওয়ার জন্য? আমি তো জিমিনকে বলছিলাম যেন দিয়ে যায়। দিয়ে গেছে তো আমার লাগেজ রুমে, ওই যে দেখো তোমার পাছার, মানে তোমার পিছনেই আছে লাগেজটা। লাগেজ খুঁজতেছো কেন তুমি? আমাকে বলো তো লাগেজ দিয়ে কি করবো তুমি? আমার লাগেজ কিন্তু কিছু নাই, শুধু বই আছে। জি ম্যাম, শুধু বইয়ের জন্যই লাগেজটা খুঁজতেছে। এখন ওয়াশরুমে যান, গিয়ে ড্রেসটা চেঞ্জ করে এসে পড়তে বসেন, পড়াবো। কি? তুমি আমাকে সত্যি পড়াবে জাঙ্কু? নাকি তোমার মতলব অন্য কিছু? তুমি ড্রেস পাল্টাইতে বলতেছো কিসের জন্য দুষ্ট ছেলে? কোনো মতলব নাই, প্রমিস করতেছি বাবা। এত ভারী গয়নাগাটি পরে তোমার পড়ায় মন বসবে না। তুমি যাও, তোমার সাথে কয়েকটা কথা বলে দেন পড়াই স্টার্ট করব। অন্তত 2টা ঘন্টা পড়লেও লাভ আছে। দেখি কি পড়ছো। অনেক কিছু পড়ছি। আচ্ছা ঠিক আছে, আমি চেঞ্জ করে আসতেছি। ওকে সোনা, যাও চেঞ্জ করে আসো। আর আমি দেখি এখানে তোমার পড়ার ব্যবস্থা করে দিচ্ছি, কোন পাশে বসলে তুমি কমফোর্ট ফিল করবা দেখি। তো আমাদের তে সত্যি সত্যি মানে অনেক ভারী গহনা টহনা পড়েছিল। ও ফ্রেশ ট্রেশ হয়ে ও একদম বই খাতা নিয়ে এসে বসলো জাঙ্কুকের সামনে বিছানার মধ্যে। দেখেছি জাঙ্কু কি বলে। শোনো, পড়া শুরু করার আগে আমি তোমাকে একটা গিফট দিতে চাই। প্রত্যেক হাজবেন্ড নাকি বাসর রাতে দেয়। এই যে আংটিটা, এখানে তোমার আমার নাম লেখা, এটা অল টাইম পরে থাকবা। ওই জাঙ্কুক, থ্যাংক ইউ সো মাচ, কি সুন্দর গিফট দিছো। আচ্ছা শোনো, আমি তো যে কোনো রান্না বান্না কিছু করতে পারি না, তো আমার না ভয় লাগতেছে যদি কোনো বিপদে পড়েছি। তুমি আমাকে হেল্প টেল্প করবা তো? হ্যাঁ বলো, কথা বলতেছো না কেন জাঙ্কুকটা? কথা বলো, এদিকে তাকাও আমার দিকে। শোনো শোনা, তোমার শাশুড়ি আম্মা খাড়ে দজ্জালনি শাশুড়ি না, আর তার উপরে তোমার খালামণি। তুমি এগুলো টেনশন করো না, আর আমি তো আছি। আমি সব সময় তোমার খেয়াল রাখবো। দেখি কতটুক পড়ছো। ওহো আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ, আমি না 12টা অধ্যায় আছে মোট। ওই অধ্যায়গুলোর মধ্যে প্রথম অধ্যায়ের পাঠ 2টা পড়ছি, বাকি কোনোটা পড়ি নাই। মানে এই 12টা অধ্যায়ের মধ্যে প্রতিটার মধ্যে 3টা 4টা করে পাঠ, তুমি প্রথম অধ্যায়ের শুধু 2টা পাঠ পড়ছো? হ্যাঁ, 2টা পাঠের মধ্যে এখনো 3টা অঙ্ক বাকি জাঙ্কুক, ওগুলো কমপ্লিট করা হয়নি। মানে দেখো, আমি না স্কুলে গিয়ে বাংক দিতাম তোমার বোনের সাথে। তারপরে জিমিনার আমি মিলে ক্যান্টিনে বসে বসে কাইলে কসমেটিক খাই ঘষতাম আর খাইতাম বার্গার। যে টাকাগুলো বাবা আমাকে দিত সেগুলো দিয়ে। মানে লাইক সিরিয়াসলি? আর এমন একটা ভাব তুমি দেখাইলা যে তোমার পড়া সব কমপ্লিট, তুমি আজকের দিনটা রিভিশন না দিলে একেবারে এ প্লাস মিস্টেক হয়ে যাবে, এই কথা তুমি তো ফিল করলে আমার দোষ হবে। প্লিজ একটা ব্যবস্থা করো যাতে আমি এটলিস্ট 33 মার্ক তুলতে পারি, আমার জন্য পাস কর। আর হ্যাঁ, আমি কথা দিতেছি, হ্যাঁ এটা তো টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষায় আমি এ প্লাস আনবো। সত্যি কথা দিতেছি, তুমি এখন আমাকে 33 মার্ক তুলে দাও। তুমি তো অঙ্কে অনেক ভালো, তুমি তো পুরো ভার্সিটিতে ফার্স্ট হয়েছিল, আর সুগা ভাই সেকেন্ড হয়েছিল ম্যাথে। তুমি তো সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছো, তুমি তো ম্যাথে জানো, আমাকে শেখাও না বাবা, শেখাও। এইসব কুচক্রি কথা বলে তুমি আমারে, তুই আমি কি বলবো রে, তোরা দুইজন মিলে। আচ্ছা জিমিন, আল্লাহ জিমিনের তাইলে কি অবস্থা? এই শোন, আমার একটা কথা শোন। বাসর রাত আমি তোরে থাপড়াইতে চাই না, সত্যি করে বল, তুই কি মজা করতেছিস নাকি সত্যি তুই মাত্র এই কয়টা অঙ্ক করছিস? আই উইশ আমি মজা করতেছিলাম, কিন্তু সত্যি আমি মাত্র পার্ট 1-এর 4টা অঙ্ক আর পার্ট 2-এর 3টা অঙ্ক করছি, মানে মোট 7টা অঙ্ক করছি। কিন্তু এই 7টার মধ্যে আমার উত্তর বারবার ভুল হয়, আমি দেখে দেখে মুখস্থ করে করছি। যদি সংখ্যা উল্টায়
শেষ। বুঝছি, তুই ফেল করবি আর তোর মায়ের দোষ দিবে আমার, যে আজকে রাতে আমি কি না কি করছি তুই পড়তে পারছ না, তাই না? তোর মারে আমি ফোন দিব তারা। জঙ্কুক ভাই একটা কাজ করো না, যা হয়েছে হয়েছে, হ্যাঁ তুমি কয়েকটা কাগজের মধ্যে অঙ্ক লিখে সেটা কলমের ঢাকার মধ্যে ঢুকায় আমাকে দাও, আমি নকল করবো, অ্যাটলিস্ট পাস তো করতে হবে প্লিজ, আমার নকল করার এক্সপেরিয়েন্স আছে। কলমের ঢাকনায় ঢুকায় নকল করতে হয়? আমি আর জিমিন অনেক করছি। আল্লাহ, মানে সিরিয়াসলি আমার তো এখন মন চাইতেছে তোর ইচ্ছা মতো ধরে পিটাই, তুই ফেল কর। তুমি আমাকে বুঝাইতেছো, তুমি আচ্ছা দেখি তুমি একটা অঙ্ক বুঝাও দেখি আমি পারি নাকি, দেখি যদি পারি তো পারলাম, না পারলে তুমি আমার সাথে যাইও, তুমি আমার সাথে গিয়ে আমার পাশে বসে থেকো, বলে আমার হাত নাই, তুমি আমাকে লিখে দিবা, এই চান্স আমি পাস তো করবো। জাঙ্কুক ভাই আমার অনেক টেনশন হইতেছে, আমি যদি ফেল করি আমি বড় মুখ করে স্কুলে বলে আসছি আমার বুলি যে করে মেয়েগুলা তাহলে তো আমার কলকিতে সাইড দিবে। আচ্ছা ঠিক আছে, একদম সব থেকে সহজ একটা অঙ্ক ধরি। রহিম সাহেবের কাছে 1,00,000 টাকা ছিল, সে 50,000 টাকা দিয়ে তোর মতো একটা গরু কিনছে, তার কাছে আর বাকি কয় টাকা থাকবে? আমি জানি না, কেমনে জানবো রহিম নিয়ে গেছে, আমি কেমনে জানবো? ও মাই গড, দাঁড়া আমি তোর আম্মুরে ফোন দিতেছি, ওয়েট। তো আমাদের জাঙ্কুক আমাদের তের এইসব দেখে রাত 3টা বাজে, তখন রাত 3টার সময় ফোনটা নিয়ে ইয়ঞ্জুনকে ফোন দিছে বিচার দেওয়ার জন্য তের নামে। কেমন জামাইটা তো দেখা যাক। হ্যালো আম্মু, জাগনা আছো নাকি? তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, খুব ইম্পর্টেন্ট কথা শুনতেই হবে। ইম্পর্টেন্ট কথা মানে কটকটিলা কি করছিস তুই? আমার মেয়েটা কি ঠিক আছে, বেঁচে আছে? আমার মেয়েটা কি কথা বলতে পারতেছে? ওকে ওকে আছে নাকি রুমের ভিতরে? আরে বাবা আমার ভয় লাগে। আরে চুপ করো, এগুলো কোনো কিছু না। তোমার মেয়ে এমন তো ভাব নিছিলাম মা বেটিরা মিল্লা যে মেয়ে মনে হয় কত A+ একেবারে A+ এর প্রস্তুতি নিছে, কানের গোড়া দিয়ে চলে যাবে যদি আজকে রাতে না পড়ে। তো তোমার মেয়ে দেখি কিচ্ছু পড়ে নাই, কি পড়াইছো তুমি ওকে? একটা সামান্য অঙ্ক করতে দিছি, 1,00,000 থেকে 50,000 গেলে কত থাকে এটাও জানে না, পরে দোষ দিবা আমার যে আমার জন্য ফেল করছে, তাই না? কি কোস এগুলা? এই মাইয়া আমার না। আচ্ছা শোন, যা হয়েছে হয়েছে, তোর তো বিয়ে হয়ে গেছে, তোর বউ গাধি বউ, এখন তোর মানে তোর ব্যাপারে এতদিন আমি সামলাইছি, এখন তুই এইসব সামলাবি, বুঝছ নাই? হ্যাঁ এগুলো আমি সামলাবো। আমার তো মন চাইতেছে তোমার মেয়েরে ধরে চেলাকাট দিয়ে পিটাই, কিন্তু শরীরের মধ্যে তো মাংসও দিয়ে দাও নাই, সব হাড় হাড্ডি দিয়ে ভর্তি। আর চেলাকাট লাগবে না, আমার একটা টোকা খেলেই তো অজ্ঞান হয়ে যাবে। যাই হোক, ফেল করলে পরে আমার দোষ টোষ দিবা না কিন্তু। ফেল করবো কিসের জন্য? একটু কাগজের মধ্যে লেখা টেখা কলমের মধ্যে ঢুকাই দে না। ও এই বুদ্ধি তাহলে তোমার থেকে শিখছে? না এগুলো আমি স্কুল লাইফে করছি, বলিস না পেকে। শোন তুই ওকে হাতে গোনা 4-5টা অঙ্ক করাই দে, পাস করলে করবে, না করলে আমি টাকা খাওয়াই স্যারদেরকে ঘুষ দিয়া। তো আমাদের জাঙ্কুক এই কথা শুনে অবাক যে ভাই যেমন বউ তেমন শাশুড়ি। তো আমাদের জাঙ্কুক কি করলো, আরেকবার ফোনটা হাতে নিয়ে এবার ফোন দিল সুগাকে, রাত 3টা বাজে তখন। সুগাকে ফোন দিয়ে জিমিনের নামে সবকিছু বললো যে জিমিন কোনো পড়াশোনা কিচ্ছু পারে না। তো আমাদের সুগা ফোনটা রেখেই গেল জিমিনের রুমে, আর জিমিনের রুমে গিয়ে দেখে জিমিন কাগজে কি জানি লিখতেছে। কি রে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওয়াইফ, তুই কি করতেছিস কাগজে? আরে এইগুলা কাগজের ভিতরে, এগুলা হচ্ছে ডাবল সাইড টেপ, এগুলা কাগজের উপরে আমি অঙ্ক লিখতেছি আমার স্কার্টের, মানে স্কার্ট তো না আমার 3 পিসের নিচে লাগাবো, তারপর এটা নকল করবো কালকে। মানে তুই নকল করবি? মানে জাঙ্কুক যেটা বলছে সত্যি কথা? তুই 3-4টা অঙ্কের বেশি অঙ্ক করস নাই? তোর জ্বালায় কি অঙ্ক করতে পারছি নাকি? তুই আমাকে অঙ্ক করতে দিছিলি, আমাকে তো সবসময় জ্বালাইছস, এই জন্য অঙ্ক করতে পারি নাই, বুঝছস? একটা থাপ্পড় দিয়ে কানপট্টি লাল করে দিব। তোকে আমি জ্বালাইছি কয়দিন থেকে? হ্যাঁ 2টা বছর ধরে কি ঘোড়ার ডিম পড়ছিস? শোন রাহুল স্যার জ্বালাইতো অনেক, এই জন্য পড়তে পারিনি। পড়তে গেলে অঙ্ক করতে গেলে উনি কি কুচকুচ হতা হ্যাঁ এইসব কথা বলতো। কুচকুচ হতা হ্যাঁ না? দাঁড়া এই নকলের কাগজগুলো ফালা, তারপরে তোরে আমি দেখতেছি। ওই সুগার বাচ্চা কি করবি তুই? আমি নকলের কাগজ ফালাইলে আমি পাস করবো কিভাবে? এখানে 33 মার্ক গোনায় গোনায় কাটা কাটা রাহুল স্যার আমাকে মেসেজে বলছে এই 3টা অঙ্ক আসবে, আমি এটা একটু পর হোয়াটসঅ্যাপ করে তে আপুকে পাঠিয়ে দিব। দাঁড়া তো, ধর তো দেখি, দাঁড়া জুতাটা খুইলা তোরে আমি পিটাইতেছি। ওয়েট বস, অঙ্ক করতে বস। তো আমাদের সুগা আমাদের জিমিনকে অঙ্ক করাইতে বসলো, অঙ্ক করাইতে বসে আমাদের জিমিনকে একটা করে থাপ্পড় দিল, মানে অতটা জোরে দেয় না। আমি সিচুয়েশনটা বলতেছি। সুগা দেখা গেছে যে একটা মানে হাত দিয়ে টাস করে জিমিনের গালে একটা থাপ্পড় দিল, জিমিন উল্টা করে খাতা দিয়ে সুগার মাথা মারলো। এবার অন্যদিকে আমাদের তেইদের রুমে আবার আমি জাস্ট বিলিভ করতে পারতেছি না। আমার বন্ধু বান্ধবদেরকে আমি বলছি যে আজকের রাতটা আমি আমার বউয়ের A+-এর জন্য স্যাক্রিফাইস করতেছি, কারণ আমি যদি আজকে ওকে ডিস্টার্ব করি ও কিছু পয়েন্টের জন্য A+ পাবে না। এখন দেখি তুমি কিছু পয়েন্টের জন্য ফেল নাম্বারও পাবে না, -30। তুমি আমাকে এরকম ক্রিটিসাইজ করতেছো কিসের জন্য? হ্যাঁ তুমি দেখো
পড়াশোনা করে কি হবে? হ্যাঁ, এখন তো আমার সংসার সামলাইতে হবে, 2 দিন পর বাচ্চা কাচ্চা হবে, তাদেরকে সামলাইতে হবে। কি লাভ এগুলো? এক্সকিউজ মি, আমার এখন মনটা চাইতেছে তোকে খাটের মধ্যে ফালায়া জুতা দিয়ে কতক্ষণ পিটাই। তুই মানে লাইক সিরিয়াসলি আমার বউ হবে টাইনা টুইনা পাশালা পারসন? নো নেভার। তুমি তুমি এইভাবে কথা বলে তোমাকে অনেক সুন্দর লাগে, তোমাকে অনেক সেক্সি লাগে। এইসব বললে লাভ নেই, পড়তে বসেন। হ্যাঁ, আমার কোমর ব্যথা করতেছে, 4টা বাজে, লাভ নেই, বসেন। তো আমাদের তে অনেক গুলো এক্সপ্রেশন দিল, জাঙ্কুকের সামনে গিয়ে অনেক কিউট কিউট এক্সপ্রেশন দিল। তাহলে জাঙ্কুক বলে আচ্ছা ঠিক আছে ঘুমা, তুই কালকে তোকে ধরবো। তো দুইজনে শুয়ে পড়ছে, তো শোয়ার পর আমাদের তে জাঙ্কুক, আচ্ছা তুমি ওই দিকে ঘুরে আসো কেন? বুঝলাম আমার পরীক্ষা সবাই পড়াইতে বলছে, কিন্তু আমার দিকে ঘুরে তো ঘুমাইতে মানা করে নাই। হ্যাঁ, তোমার দিকে ঘুরে ঘুমাবো? ওকে ফাইন, যাও, ঘুরলাম, ঘুমাইলাম তোমার দিকে ঘুরে। হ্যাপি? তো তুমি আর ঠ্যাঙের দিকে তাকায় আছো কিসের জন্য? উপরে তাকাও, আমার দিকে তাকাও। বুঝলাম না তো এরকম করতেছো কেন তুমি? তোমার চোখে তাকাইলে তো সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, আমি আমার লক্ষ্মী হবু ফেলতু বউটার চোখের দিকে তাকায় তাকায় রাত পার করে দেব। হ্যাপি? ঘুমাও এখন। দূর, আমি ফেলতু না, আমি পাস করবো, আমি জানি। আচ্ছা তো তুমি তো বউটার কি একটু হাতটাও ধরা যায় না? বিয়ের আগে কত রোমান্টিক ছিল জাঙ্কুক তুমি, এখন তুমি আমার হাতটাও তো দেখো, আমার কি সফট সফট হাত। ওলে বাবালে, মেহেদিতে আবার আমার নাম লিখেছে, জাঙ্কুক, মাই লাভ জাঙ্কুক। হ্যাঁ, জাঙ্কুক ভাইয়াও লিখছে এই হাতে, দেখো। পাগলি কোথাকার। জাঙ্কুক, তুমি তুমি এদিকে ভালো মতো ঘোরো, আমাকে একটু ঝাঁক করো। ঝাঁক করবো? আচ্ছা ঠিক আছে, করো। হ্যাঁ হ্যাঁ, আমাকে বুকে নাও, আমার ভয় লাগতেছে। ফরটা ফার্স্ট টাইম আমি কোনো বেটা মানুষের সাথে, আমি কখনো কোনো বেটা মানুষের সাথে ঘুমাইনি, এই জন্য আমার এরকম ধক ধক করতেছে বুকটা। তুমি আমাকে কাছে টেনে মানে আর কি হাক করতেছো, মানে তোমার কথা আমি কি বলবো, পড়ার কথা বলছি, এদিকে এতটা আনরোমান্টিক হয়ে গেছো তুমি। ও আচ্ছা, তার মানে আমার বউ চাচ্ছে যেন আমি রোমান্টিক হই না। আমি উপরে উপরে দোয়া করতেছিলাম যে তে কখন নিজে থেকে আমাকে ডাকবে। সো ফাইনালি আমার সোনা আমাকে কাছে ডাকছে। তো আমাদের জাঙ্কুককে তো তে মানে ইনডাইরেক্টলি বলতেছে জাঙ্কুক যেন একটু রোমান্টিক রোমান্টিক মুডে আসে। তো দেখেছি কি এবার আমাদের জাঙ্কুক তে এর কাছে এসে কি বলে, জাঙ্কুক তাও মজা করতেছিল। আচ্ছা, আমার না খুব ঘুম ধরছে বুঝছো, আমি একটু ঘুমায় যাই, অনেক খুব টায়ার্ড আমি। ওকে? তুমি অনেক জাউরা জাঙ্কুক, এত আনরোমান্টিক স্বামী। আমি ভাবছি আমার বান্ধবীরা যাদের বিয়ে হয়েছে 2-1 জনে, তারা বলছে বাসর ঘরে, মানে সব বলে নেই, মানে তারা বলছে তারা বাসর ঘরে নাকি বেস্ট ডে বেস্ট নাইট এভার। আর আমার পইরা টইরা কি আর বলবো, তুমি এত আনরোমান্টিক কি তুমি খালি দেখাইতে পারো, রোমান্স করতে আর পারো না। তো আমাদের তে এটা বলে অন্যদিকে ঘুরছে। এবার জাঙ্কুক তো জানো, ও তো প্ল্যান ছিল, চলে যাইতে ধরছিল। হ্যাঁ, তো জাঙ্কুক ওর হাত টেনে ধরলো, হাত টেনে ধরে তাকে কাছে নিয়ে বললো, তুমি কিভাবে ভাবলা যে এমন একটা রাত আমি শুধু তোমাকে পড়ায় পড়ায় স্পেন্ড করবো? আমি শুধু অপেক্ষা করছিলাম যে তুমি কখন আমাকে এই সুযোগটা দিবা। তো যাই হোক, এখন আমরা এর থেকে বেশি কিছু বলবো না, কারণ বলা উচিত তো না। তোমরা ভেবে নাও যে ওদের মধ্যে কি কি হইতে পারে, অনেক কিছু হয়ে গেছে, যেটা হওয়ার কথা সেটাই হয়ে গেছে। যা ভাবতেছো তা হয়েছে, পড়াও হয়েছে, টরাও হয়েছে, এবার খুঁজি থাকো, এবার ঘুমাও তোমরা, লুচুপুচু মেরা না ঘুমাই বাসা। হ্যাঁ, অলসো তোমরা অনেকে বলতেছো আপু ডাবল মিনিং টিনিং কিছু না, একটু লাভ স্টোরিতে একটু অ্যাফেকশন রোম্যান্স না দেখালে হয় না, আমরা তাই একটু দেখাচ্ছি, এত কিছু দেখাবো না। আল্লাহ হাফেজ, ঘুমা এখন, যাচ্ছে।